আপনার প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে। কারণ হচ্ছে যে যদি এরকম হয় যে নেক্সট মানে হুজ নেক্সট, তাহলে নেক্সট হচ্ছে পাকিস্তান। তো পাকিস্তান হয়তো সেটা বুঝেছে এবং হচ্ছে তার সেনাপ্রধান এখন ওয়াশিংটনে রয়েছে এবং তারা এটা একটা সেটেল ডাউনের চেষ্টা করছে যে যাতে তারা নেক্সট টার্গেট না হয়। আর আপনি যেটা বলছিলেন যে আপনার পাকিস্তানের এমনিতে আপনার রাজনৈতিক যে অবস্থান এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি নিয়ে, সেটি প্রথমত আমরা যেটা দেখেছি এখন কেন সেটি নয়, এই তো প্রশ্ন। যে প্রথমে আমরা দেখলাম বর্ডারও কিছু জায়গা খোলা ছিল, ইরানের কিছু মানুষ সেখানে ঢুকতে ছিল। তারপরে হচ্ছে গিয়ে যে বক্তব্যগুলো আসতেছিল অর্থাৎ রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানদের, সেখানেও আমরা দেখেছি যে এক ধরনের মুসলিম রাষ্ট্র হিসাবে ইরানের প্রতি তাদের যে এক ধরনের সহমর্মিতা সেগুলো ছিল। কিন্তু হঠাৎ করে কেন ইউটার্ন এজন্যই এটা দুই ভাগে আপনার ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে গিয়ে সে এখন তার সারভাইভ করার জন্য সে চেষ্টা করছে যে যদি যে অনুমান অর্থাৎ যেটা বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সেটা যদি সত্য হয় তাহলে তার পরিণতি কি হতে পারে সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। কারণ আপনাকে একমত হতে হবে, সেটা হচ্ছে যে ইসরায়েল রাষ্ট্র হিসেবে তার যে পাওয়ার, একক পাওয়ার, কিংবা তার যারা মিত্র রাষ্ট্র রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যুক্তরাজ্য বা অন্য যারাই রয়েছে পরাশক্তিগুলো, তো তাদের কাছে তো আসলে আপনার অন্য কোনো বলয়, সেটা পাকিস্তান হোক কিংবা ইরানের নেতৃত্বাধীন আমরা যে ছোট যে রাষ্ট্রগুলো আরব ওয়ার্ল্ডে, ধরুন আপনি এক সময়ের সিরিয়া, এখনকার প্রশাসন না, আগে যারা ছিল, সিরিয়া বলেন, ইয়েমেন বলেন, ইরাক বলেন, এরা তো আসলে আপনার এখানে সারভাইভ করতে পারবে না। এটা খুবই বাস্তবতা। আপনাকে এখন পাকিস্তান আরেকটা কারণ হতে পারে যে পাকিস্তানের আসলে চরিত্রটাই এরকমের। এটা কিভাবে, আমার কাছে যেটা মনে হয় যে হুমায়ুন আজাদের একটা কথা আছে যে পাকিস্তানিদেরকে আমি বিশ্বাস করি না যদি তারা গোলাপ নিয়েও আসে। এর কারণটা হচ্ছে যে যখন তারা প্রথম এই কথাটা বলছে যে তারা ইরানের পক্ষে দাঁড়াবে কিংবা ইরানের পাশে থাকবে, তার বর্ডার ওপেন করা হবে, অর্থাৎ তার মানে কি আপনি একটা সেফ জোন তৈরি করবেন যুদ্ধ পরিস্থিতির সময়। এবং খুব স্বাভাবিকভাবে সেটাই কিন্তু হওয়ার কথা। অর্থাৎ একটা প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আরেকটা রাষ্ট্রের কিন্তু যখন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু এটা আমরা যুগে যুগে কালে কালে আপনি পৃথিবীর বহু রাষ্ট্রে এটা দেখবেন যে বিভিন্ন সময়, খোদ মধ্যপ্রাচ্যে এই ইতিহাস আছে, এমনকি এই মুহূর্তেও রয়েছে, প্যালেস্টাইনেও রয়েছে। কিন্তু এই সব জায়গায় কখনো কখনো আমরা যে ব্যতিক্রমগুলো দেখি তার মধ্যে আপনি ধরে নিতে পারেন পাকিস্তান একটি। এর বাইরে আসলে আমার মনে হয় যে পাকিস্তানের আর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। কারণ এই দুটোই, একটা হচ্ছে গিয়ে তার জাতিগতভাবে যেটা বললাম, আর একটা হতে পারে যে তার সে সারভাইভ করতে চাচ্ছে। কারণ তাদের কাছেও যে আপনার ট্রাপ কেনা, অর্থাৎ ইরানকে অনুপ্রাণিত করলো যে আমরা তোমাদের সহযোগিতা করবো, পিছন থেকে সরে গেলে যুদ্ধটা হলো, এরকম যুদ্ধে নিশ্চয়ই এটা একটা সাইকোলজি। তো আপনি যেটা বলছেন ট্রাপের থেকেও বড় কথা হচ্ছে যে আপনি যখন জানবেন যে একটা যুদ্ধ পরিস্থিতির সময় যে কে কে হচ্ছে আমার মিত্র, তো হঠাৎ করে যদি দেখেন যে আপনি যার উপরে ভরসা করেছেন আপনার প্রতিবেশী রাষ্ট্র, সে আপনার থেকে মুখ ঘুরিয়ে নিল, তো আপনি সাইকোলজিক্যালি হচ্ছে যে পাকিস্তান নিজে একটি দেউলিয়া রাষ্ট্র, সেখানে কিভাবে ইরানকে হেল্প করবে, এই বিষয়টি কিভাবে আসছে? এটা একটা অন্যভাবে বলা যায়। যেমন কিভাবে বলা যায়, এটা হচ্ছে গিয়ে ধরেন মূলত তো কথা হচ্ছে আমাদের যুদ্ধ নিয়ে, ওয়ার নিয়ে। তো ওয়ার ইটসেলফ ইজ এ সায়েন্স, অ্যান্ড দিস সায়েন্স ইজ অ্যাকচুয়ালি এ সায়েন্স অফ ডিস্ট্রাকশন আপনি বলতে পারেন। তো পাকিস্তান এখানে যেটা করতে পারবে সেটা হচ্ছে একটাই করতে পারবে, যেহেতু তার নিউক্লিয়ার উইপন রয়েছে, তো সে যেটা করতে পারবে যে যখন তার পিঠ দেয়ালে ঠেকে যাবে সে তো তার সেই অস্ত্র ব্যবহার করতে পারবে। ঠিক সেই জায়গা থেকে আপনি যতটাই ভাবেন যে পাকিস্তান সমরাস্ত্রে কিংবা যুদ্ধের ময়দানে কিছুই না, তা কিন্তু না। অর্থাৎ আপনি তার যখন প্রয়োজন হবে, ধরেন তার নিজের সারভাইভ করার জন্য, সেটা তো নিজের বিষয়, অন্যের বিষয় যে বললাম যে আপনি তাকে হোপ দেখালেন এবং যে রাষ্ট্রকে দেখালেন তারা হয়তো, আমার ধারণা, তবে ইরানের যে ইতিহাস কিংবা ঐতিহ্য, তারা যেতে এতে খুব আসন্নিত হয়েছে তা নয়, তবে আমার মনে হয় যে আমরা যারা আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষ আমরা খুব আসন্নিত হয়েছি, কিংবা আমরা এটা নিয়ে ভাবতেছি। যেমনটা আমাদের যে সোর্সগুলো রয়েছে, অর্থাৎ ওপেন যে সোর্সগুলো থেকে আমরা প্রতিদিন যুদ্ধের যে খবরগুলো নিচ্ছি, অর্থাৎ আমরা দেখছি যে প্রতিনিয়ত মানে বাংলাদেশের পত্রপত্রিকা কিংবা আমাদের উপমহাদেশের পত্রপত্রিকা এমনটাই নিউজ কভার করতেছে যে ইরান ভালো পারফর্ম করতেছে, ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত করতেছে মিসাইল, তাদের এই শক্তিশালী আয়রন ডোম ভেদ করে গিয়ে কয়েক স্তরের নিরাপত্তা ভেদ, এবং এর মধ্যে এক ধরনের আমরা মানে আনন্দ খুঁজতেছি।
কিন্তু বাস্তবতা হচ্ছে যে যুদ্ধ কোনো আনন্দের বিষয় না। আত্মতুষ্টি আমরা হ্যাঁ, পাচ্ছি। যুদ্ধ কোনো আনন্দের বিষয় না। সেটা আপনার ইসরায়েলের জন্য যেরকমের হোক, প্যালেস্টাইনের জন্য যেরকম হোক, কিংবা সেটা ইরানের জন্য যেরকম, যুদ্ধ তো কোনো আনন্দদায়ক বিষয় হতে পারে না। এবং যেখানে নিরীহ মানুষ, একজন মানুষ মারা যাক, আর হচ্ছে আপনি যে রকমের স্ট্যাটিস্টিক দিচ্ছিলেন যে 224 জন এক রাষ্ট্রের মারা গেছে, আর এক রাষ্ট্রের 24 জন মারা গেছে, এখানে যারা হচ্ছে গিয়ে সাধারণ মানুষ, তাদের অপরাধ কি? আর যুদ্ধে তো কখনো হচ্ছে গিয়ে সাধারণ মানুষের জেতারও কিছু নেই, হারারও কিছু নেই। যুদ্ধে জিতে সরকার, হারেও সরকার। তো এখানে যারা সাধারণ মানুষ, যাদের নিয়ে আমরা কথা বলতেছি, তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই যুদ্ধের যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট তো ধরেন পাকিস্তান, এখন যেটা আপনি যে প্রশ্ন করছিলেন যে তাইলে পাকিস্তান হোপ দিল, কিংবা পাকিস্তান ইউটার্ন নিল, কিংবা সে পাকিস্তান সার্ভাইভ করার জন্য এটা করতেছে, অথবা পাকিস্তানের এমন কি আছে যে সে এই মুহূর্তে তার অর্থনৈতিক অবস্থা, কিংবা তার রাষ্ট্রের যে পলিটিক্যাল স্ট্রাকচার, কিংবা হচ্ছে গিয়ে রাষ্ট্র হিসেবে তার অর্থনৈতিক যে অবস্থা, সেই জায়গায় সে কতটা ক্যাপাবল, বিষয় তো সেটা না। বিষয় হচ্ছে যে যখন আপনি যুদ্ধ অবধারিত হবে, তখন তো তাকে সার্ভাইভ করতে হবে, সে যত ছোট রাষ্ট্রই হোক না কেন, কিংবা সুপার পাওয়ারই হোক না কেন, তো সেই চেষ্টা সে করবে। ঠিক তেমনি আমার কাছে যেটা মনে হয় যে পুরো এই ব্যবস্থাটার মধ্যে, অর্থাৎ এখন মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি বিরাজমান রয়েছে, এই পরিস্থিতিতে আপনার মূল বিষয়টা হচ্ছে গিয়ে আমি যেটা শুরুতে বলছিলাম যে এটা একটা আর্টিফিশিয়াল স্টেট, এবং এটা এখন এই যুদ্ধ শুরু হয়েছে, তখন কেন হয়নি, ভবিষ্যতে কবে হবে, এটা আলোচনার বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি একটা আর্টিফিশিয়াল স্টেট এখানে এস্টাবলিশ করবেন, এবং সিন্স 1948 এই অকুপে কিন্তু আপনি করতেছেন, একটু একটু করে আপনার অ্যানেক্সেশন কিন্তু হচ্ছে, এবং আপনি তার পাশে ধরুন লেবানন, সিরিয়া, জর্ডান, তারপরে হচ্ছে গিয়ে খুব সম্ভবত মিশর, এই 4টি রাষ্ট্রের মানচিত্র থেকে আপনি কেটে কেটে নিয়ে আপনি একটি রাষ্ট্র বানাচ্ছেন, এবং এটাকে নাম দিয়েছেন আপনি এখন ইসরায়েল, এবং ভবিষ্যতে আপনি এটাকে বলবেন গ্রেটার ইসরায়েল। এবং এইটাকে এস্টাবলিশ করার জন্য যত রকমের আয়োজন রয়েছে, সেই আয়োজনগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে তারা করে চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে এর বিপরীতে ইরান নয়, শুধু অন্য যে কোনো রাষ্ট্রের বেলায় আপনি চিন্তা করেন, সেটা পাকিস্তান হোক, অথবা যদি এমন হতো যে ওখানে মানে নাগরিক হিসাবে আপনি আমি ওই মধ্যপ্রাচ্যের নাগরিক বা কোনো দেশের নাগরিক, তো তাহলে আপনাকে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি এর বিপক্ষে বা অপোনেন্ট হিসাবে আপনি প্রতিঘাত করার জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন। আপনার তো কোনো ব্যবস্থা নেই। আপনি বাগাড়ম্বর করা ছাড়া, আপনি কথার ফুলঝুরি ছাড়া, আপনি দেখেন যে সেই ইরাক এবং হচ্ছে গিয়ে আপনার ইরান যে যুদ্ধ, সেই যুদ্ধ থেকে আজকে বলতেছিলেন মেজর সাহেব যে আজকে 45 বছর কেটে গেছে, এবং আমরা কিন্তু প্রায়ই শুনি যে ইরানে যে কোনো সময় হামলা হতে পারে, এবং এটা নিয়ে সিরিজ টক হচ্ছে, এবং এই 6ষ্ঠ দফা না, এর আগেও বহুবার হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে ইরান এই 45 বছরে সে কি করেছে, কিংবা সে পারেনি, অন্যান্য মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে আরব ওয়ার্ল্ডে, তারা কি করেছে? ধন্যবাদ, আবার আসবো জনাব।